Feel the real fear with us. প্রিয় লিসেনার্স, হরর নাইট এপিসোডের চতুর্থ আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি। এখন যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন তনয়। তার বাড়ি টাঙ্গাইলে। টাঙ্গাইল সদরেই ওনার আবাসস্থল। আর উনি বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রিপলি বিভাগের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। উনি বেশ অনেকদিন ধরেই আমাদের ঘটনাগুলো শোনেন। তো যে ঘটনাটি উনি আমাদেরকে পাঠিয়েছেন, দারুণ একটি ঘটনা। আশা করছি এই ঘটনাটি আপনাদেরকে অন্য ধরনের এক অনুভূতি দিতে সক্ষম হবে ইনশাল্লাহ। চলুন শুরু করি ঘটনাটি ওনার ভাষায় আপনাদের সামনে উপস্থাপন করব, তাতে বুঝতেও সুবিধা হবে। তো বলছেন তনয়, গল্প নাকি ঘটনা নাকি অন্য কিছু, এটাকে ঠিক ঘটনা বলা যায় না, বরং এটিকে বলা উচিত ভয়ঙ্কর বাস্তবতা, যা একজন মানুষকে ছাড়িয়ে চলে গিয়েছিল বহুদূর, গ্রাস করেছিল পুরো একটি গ্রামকে, মৃত্যু ভয়ে আন্দোলিত করেছিল প্রায় কয়েক হাজার মানুষকে। কেননা ইতিহাস যখন নিজের পুনরাবৃত্তি ঘটায়, তখন হয়তো তা আরো ভয়ানকভাবেই ঘটায়। ঘটনাটি ঘটেছিল আমার এক কাকুর সাথে। সঙ্গত কারণে আমি তার নাম ও পরিচয় গোপন রাখছি। ঘটনাটি ঘটেছিল 2013 সালে ভারতের উত্তরাখণ্ডের কোনো একটি এলাকায়। কাকু ছিলেন তৎকালীন রেলওয়ের একজন ইঞ্জিনিয়ার। আপনারা হয়তো জানেন যে মালবাহী যেই রেলগুলো থাকে, তো এই মালবাহী রেলে কয়েকজন ইঞ্জিনিয়ার সবসময় উপস্থিত থাকেন এবং তাদের কাজ রেলগাড়িকে সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা আর কোনো রকম যান্ত্রিক ত্রুটি দেখা দিলে তা খুঁজে বের করা এবং সেটা সমাধান করা। যেহেতু ভারতের এই রেলগুলো হাজার হাজার মাইল পাড়ি দিয়ে থাকে, অনেক মালামাল নিয়ে পাড়ি দেয়, তিনি রেলওয়েতে যুক্ত ছিলেন সেই 2000 সাল থেকে। তাই এটি তার জীবনের একটি অংশ হয়ে উঠেছিল। কারণ এই 13 বছরে তিনি প্রায় 156টির মতো যাত্রা সম্পন্ন করেছিলেন। আর সেই সময় তিনি ছিলেন একজন দক্ষ ইঞ্জিনিয়ার। কোনো রকম সমস্যা তার চোখের আড়াল হতো না কখনো। তাই রেলের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ তাকে সবচেয়ে বেশি ভরসা করতেন। আর যে কোনো বড় মালামাল পরিবহন করার জন্য যখন ক্রু নির্বাচন করা হতো, তখন তার নাম থাকতো সবার উপরে। এমনই একটি দিন ছিল 27 মে 2013। অন্য সময়ের মতো ওই দিনও কাকুর ডিউটি ছিল একটি তেলবাহী রেলে, যার গন্তব্য ছিল উত্তরাখণ্ড থেকে দক্ষিণ ভারতের কোচি। তো যাত্রা ছিল প্রায় 13 দিনের। কাকু তার প্রয়োজনীয় সব জিনিসপত্র গুছিয়ে নিয়ে বিকাল নাগাদ বের হয়ে যান স্টেশনের উদ্দেশ্যে। ঘন্টা দুয়ের মধ্যে পৌঁছে যান সেখানে তার সহকর্মীদের সাথে সকল পেপার ওয়ার্ক শেষ করেন তারা। আর কিছু সময় পর রেলওয়ের ইঞ্জিন মানে লোকোমোটিভ যুক্ত করা হয় কন্টেইনারগুলোর সাথে এবং রাত 10টা বেজে ঠিক 11 মিনিটে সাইরেন বাজিয়ে তাদের রেল যাত্রা শুরু করে। অনেক পথ ঘাট, পাহাড়, জঙ্গলের বুক চিরে তারা চলছিলেন তাদের গন্তব্যের দিকে। আর 14-15 ঘন্টা পর পর কোনো জংশনে রেল থামিয়ে চেক করা হচ্ছিল যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। কারণ কন্টেইনারগুলোতে ছিল ক্রুড অয়েল বা অপরিশোধিত তেল। তাই তারা দেখছিলেন যে কোথাও কোনো তেল লিক করছে কিনা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা। কারণ কোনোভাবে যদি তেল লিক করে আর তা চলন্ত রেলের চাকার বেয়ারিংয়ের মধ্যে পড়ে, তাহলে সেখানে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে। আর তাই কাকু তখন নিজের সব পর্যবেক্ষণ যেই ব্যাপারগুলো আছে সেগুলো করে দেখছিলেন এবং তখন পর্যন্ত তারা কোনো সমস্যা দেখতে পাননি। এরপর আসে সেই দিনটি, সেই অভিশপ্ত দিন। তারা তখন পার করছিলেন একটি জঙ্গলাকীর্ণ পাহাড়ি এক পথ, যার দুই দিকে ছিল বড় বড় গাছের সারি আর ঘন জঙ্গল, যার জন্য সন্ধ্যা 6টার সময়ও মনে হচ্ছিল যেন রাত 12টা বাজে। এত ঘুটঘুটে অন্ধকার ছিল চারদিকে, 3-4 মিটারের পর আর কিছুই দেখা যাচ্ছিল না। ট্রেন তখন বারবার হর্ন দিয়ে এগিয়ে যাচ্ছিল। এর মধ্যে ট্রেন চালকেরা খেয়াল করেন যে রেল চলতে
কিছুটা সমস্যা হচ্ছে। হঠাৎ হঠাৎ পেছন থেকে শব্দ আসছে। তারা তখনই বিষয়টি ইঞ্জিনিয়ার এবং অন্যান্য যে ক্রু আছে তাদেরকে জানান এবং তাদের সম্মতি নিয়ে একটি ছোট জংশনে রেল থামানো হয়। এর পরের ঘটনা কাকুর মুখ থেকে আমরা শুনব। বলছেন কাকু, রেল থেকে নেমে আমাদের সকলের চক্ষু তখন চড়ক গাছ। সকলেই বলা বলি করছিল, এ আমরা কোথায় আসলাম, এ কেমন স্টেশন, দেখে তো মনে হচ্ছে বহুদিন থেকে পরিত্যক্ত। আসলেই জংশনটি ছিল খুবই জীর্ণ, না জানি কতদিন কোনো মানুষের পায়ে পড়ে নিয়ে জায়গায়। সবকিছু একদম জীর্ণ অবস্থায় পড়ে আছে। চারদিকে অন্ধকার থাকার জন্য আমরা তখন টর্চ বের করে তা জ্বালিয়ে চারদিক তাকিয়ে দেখলাম যে প্ল্যাটফর্ম ফেটে গাছের শেকড় বের হয়ে গেছে। চারদিকে মাকড়সার জাল আর লতানো গাছ দিয়ে ভর্তি। মাঝে ট্রেন লাইন ছাড়া বাকি সবকিছুই অচল। একসময় খেয়াল করলাম যে প্ল্যাটফর্ম থেকে বের হওয়ার মেইন গেটটিও বন্ধ। এটা দেখে আমরা সকলে একটু অবাক হলাম আর বুঝতে পারলাম যে হয়তো এখন আর এখানে কোনো ট্রেন দাঁড়ায় না, তাই এই জংশনের এই অবস্থা। এরপর আমাদের সাথে থাকা মেকানিক্যাল ক্রুয়ের 2 জন একটি মশাল তৈরি করলেন আর প্রায় 100 মিটার দূরে থাকা একটি সিগন্যাল পোস্টের উপর লাগিয়ে দিলেন, যাতে সামনে থেকে আসা কোনো ট্রেন চালক তা দেখতে পায়। এরপর আমরা 3টি গ্রুপে ভাগ হয়ে যাই এবং সমস্যা খুঁজতে শুরু করি। আমরা প্রতিটা কন্টেইনার চেক করছিলাম। আমার সাথে ছিলেন আমার অনেক পুরনো এক বন্ধু রবিন। তার জন্ম ভারতেই, কিন্তু তার বাবা বাঙালি হওয়ার কারণে তার এমন নাম। আমরা একসাথে অনেক সময় থেকে কাজ করেছি, তাই আমাদের মধ্যে খুবই ভালো বন্ধুত্ব ছিল। তো আমরা 2 জন একসাথে কাজ করতে শুরু করেছিলাম এবং আমরা 2 জন রেলের দুদিক দিয়ে হাঁটছিলাম এবং চাকাগুলো চেক করছিলাম। মাঝে মাঝে চাকার নিচ দিয়ে এদিক ওদিক আলো ফেলছিলাম আর নিজেদের মধ্যে কথা বলছিলাম যেন আমরা একসাথে এগিয়ে যাই, কেউ কারো থেকে পেছনে না পড়ি। চারদিকে ছিল ঘন অন্ধকার আর গা ছমছমে একটা ভাব, আর এর মধ্যে আমরা কাজ চালিয়ে যাচ্ছিলাম। চারদিক থেকে নানা রকমের জন্তু জানোয়ারের আওয়াজও ভেসে আসছিল। শেয়ালের জ্বলন্ত চোখ এদিক ওদিকে ছোটাছুটি করছিল আর হালকা একটা বাতাস বইছিল, যা আমাদের মধ্যে অন্যরকম একটা শিহরণ তৈরি করেছিল। এই জন্য ছিল এক অজানা আতঙ্ক। এভাবে আমরা সমস্যা খুঁজতে খুঁজতে প্রায় 300 মিটার পিছনে চলে যাই। হঠাৎ সামনে থেকে একজন চেঁচিয়ে বলে ওঠে, স্যার, সমস্যা খুঁজে পাওয়া গেছে। 7 নাম্বার বগির চাকার বেয়ারিং ভেঙে গেছে। তারপর আমি বললাম, ঠিক আছে, তোমরা সবাই সারতে থাকো, আমরা ফিরে আসছি। বলেই যখন রবিনকে ডাকার জন্য সামনে তাকালাম, যেহেতু আমরা এপাশ ওপাশ ছিলাম, মানে হচ্ছে একটি কন্টেইনারের চাকা আমি এক পাশে এবং রবিন অন্য পাশে, রেলের একটা লাইনের এপাশে আমি, অন্য লাইনের ওপাশে রবিন। কিন্তু আমার বুকের মধ্যে এক অজানা আতঙ্কে ধুক করে উঠল। একটা গরম বাতাস যেন আমাকে ছুঁয়ে সেই গাছগুলোর মধ্যে মিলিয়ে গেল, আর আমি তা স্পষ্ট শুনলাম। মৃদু একটা আর্তনাদ হাওয়ায় মিলিয়ে গেল। রেলের ওই দিক থেকে আর কোনো আলো দেখা যাচ্ছে না। তখন আমি 2-3 বার রবিন রবিন বলে ডাকলাম, কিন্তু সব চুপচাপ, কোনো উত্তর আসলো না। তৎক্ষণাৎ আমার মনের মধ্যে অজানা এক ভয় দানা বাঁধতে শুরু করলো। আমি আতঙ্কিত হয়ে গেলাম, মনে মনে ভাবলাম, এমন তো হওয়ার কথা নয়। হঠাৎ করে রবিন কেন টর্চ বন্ধ করে দিল, আর সেই আওয়াজটাই বা কিসের ছিল? আমি আর কিছু না ভেবে তখন হাতে থাকা টর্চটা নিয়ে রেলের চাকার নিচ দিয়ে কোনোভাবে অন্য পাশে গেলাম, কিন্তু রবিন কোথাও নেই। আমাকে তখন এক অজানা ভয় পেয়ে বসে যে এই 7-8 সেকেন্ডের মধ্যে রবিন কোথায় চলে গেল, এ তো অসম্ভব। এদিক ওদিক রবিনকে খুঁজতে শুরু করি, কিন্তু কোথাও কোনো চিহ্ন ছিল না। কিছুক্ষণ পর ঘটে আরো এক ভয়ানক ঘটনা, যা আমার মনের মধ্যে এক অশনির সংকেতের জন্ম দেয়। জঙ্গলের দিক থেকে হঠাৎ এক মেয়েলি ক্ষীণ কণ্ঠ ভেসে আসে। সে অস্পষ্টভাবে কিছু বলছিল। কথাটি ছিল অনেকটাই এইরকম, আয়, কাছে আয়, ওকে নিয়ে যা, ও তো আমার কাছে আছে। প্রথমে আমি এটিকে আমার মনের ভুল ভেবে উড়িয়ে দেই, কিন্তু কিছু সময় পর আবার শুনতে পাই সেই কণ্ঠ, এবার অনেকটা স্পষ্ট।
প্রথমবার ক্ষীণ ছিল, কিন্তু এবার স্পষ্ট একদমই। আয়, আমাকে মুক্তি দে, সাথে ওকেও মুক্তি দে। ভয়ে তখন আমার অবস্থা একদম কাহিল। আমি তখন সম্পূর্ণভাবে বুঝতে পারি যে আমরা কোনো প্যারানরমাল অবস্থায় আটকে গেছি। আর তখন আমাকে এদিক ওদিক ছুটতে দেখে আমার কাছে এগিয়ে আসেন মেকানিক্যাল ক্রুয়ের একজন, নাম আজহার আলী। অত্যন্ত ধার্মিক লোক সে, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর হাতে তার সবসময় একটা তসবিহ থাকে। সে আমার কাছে এসে প্রশ্ন করলো, কি হয়েছে স্যার, আপনি এমনভাবে দিক বিদিক ছুটছেন কেন? আর রবিন স্যার কই? সারাইয়ের কাজ শেষ হয়েছে, আমরা এখন আবার যাত্রা শুরু করতে প্রস্তুত, চলেন স্যার আমরা যাই। আমি তখন আজহার ভাইকে সবকিছু খুলে বলি এবং তৎক্ষণাৎ জঙ্গলের দিক থেকে পুনরায় ভেসে আসে সেই মেয়েলি আওয়াজ, এবং আমার সাথে আজহার ভাইও এবার তা স্পষ্টভাবে শুনতে পান। এরপর তিনি বলেন, স্যার গতিক সুবিধার মনে হচ্ছে না, রবিন স্যার হয়তো কোনো বিপদে পড়েছেন, চলেন আমরা এই শব্দের উৎস ধরে একটু এগিয়ে দেখি। আমি অন্যদের বিষয়টি জানানোর কথা বললে আজহার ভাই আমাকে মানা করে বলেন, বাকি এসব শুনলে ভয় পেয়ে যেতে পারে, আপনি উপরওয়ালাকে ডাকতে থাকেন আর আমার সাথে চলেন। এরপর তিনি একটি তসবিহ হাতে নিলেন এবং কিছু সূরা পড়ে আমার শরীরে ফু দিয়ে বললেন, চলেন স্যার, দেখবেন আল্লাহ আমাদের রক্ষা করবেন। তার কথা শুনে আমি মনে একটু সাহস পেলাম আর হাতে থাকা টর্চটা শক্ত করে ধরে তার সাথে চলতে শুরু করলাম। এরপর কোমর সমান একটা বেড়া টপকে আমরা জঙ্গলের ভেতরে ঢুকতে শুরু করলাম। ঢোকার সময় আমার মনে শুধু অশুভ চিন্তা আসছিল, যে ইচ্ছা করে আমরা কোনো ফাঁদে পা দিচ্ছি না তো। এক পর্যায়ে আমি আজহার ভাইয়ের হাত শক্ত করে চেপে ধরে চলতে শুরু করি। এদিকে আজহার ভাই সূরা পড়েই যাচ্ছিলেন। আমি দেখলাম টর্চের আলো আর বেশি দূর যাচ্ছে না। গাছগুলো এতই ঘন ছিল যে 3 মিটারের বেশি দেখা যাচ্ছিল না। হঠাৎ আবার শুনতে পেলাম সেই নারী কণ্ঠ, সেই মেয়েলি কণ্ঠ। না, এবার আর সে আমাদের আহ্বান করছে না, বরং এবার সে পরম তৃপ্তি নিয়ে হেসে চলেছে। ঢোকার সময় লক্ষ্য করলাম চারিদিকের গাছগুলো যেন আমাদের ধীরে ধীরে ঘিরে ধরছে। আমাদের চারদিকে একটি গোলক ধাঁধা তৈরি করে ফেলেছে, কারণ আমি পেছনে আর কোনো রাস্তা দেখতে পাচ্ছিলাম না। এর মধ্যেই এক লোমশ বিশাল দেহি এক কুকুর আমাদের পথ আটকে দাঁড়ালো। দেখে মনে হচ্ছিল সে খুব রেগে আছে। রাগে গজগজ করছিল কুকুরটি, সাথে তার ধারালো দাঁতগুলো বের করে রেখেছিল, যেন আমাদের ধরলেই ছিঁড়ে ফেলবে। তার হাব ভাব দেখে মনে হচ্ছিল যে সে আর কোনোভাবেই আমাদের সামনের দিকে যেতে দিতে রাজি নয়। আজহার ভাই কুকুরটিকে কয়েকবার সরানোর চেষ্টা করেন, কিন্তু কুকুর তো সরছিলই না, বরং আমাদের দিকে এগিয়ে আসছিল। বিপদ বুঝে আজহার ভাই একটি গাছের ডাল হাতে নেন আর সাথে সাথে কুকুরটির মাথায় আঘাত করেন। কুকুরটি তখনই পালিয়ে যায় আর ঘন অন্ধকারে মিলিয়ে যায়। আমরা আবার চলতে শুরু করি এবং পেছন থেকে হঠাৎ কেউ বলে ওঠে, আর সামনে যেও না, মৃত্যু, স্বয়ং মৃত্যু অপেক্ষা করছে, সামনে যেও না, সাবধান, ওইদিকে যেও না, বেঁচে ফিরতে পারবে না, থামো, এখানেই থামো, যেও না আর। একথা শুনে আমরা তখনই পেছনে ফিরি, কিন্তু টর্চের আলোতেও আশেপাশে কাউকে দেখতে পাই না। ভয়ে আরো 10 গুণ বেড়ে গিয়েছিল। আশেপাশের নানান রকম আওয়াজে পরিবেশ আরো গুমোট হয়ে উঠেছিল। তখন ভয় পেয়ে তখন আমার গলা প্রায় কাঠ হয়ে যাচ্ছিল। ঠান্ডা বাতাস সূচের মতো গায়ে লাগছিল। আর একটু সামনে এগুতেই অন্ধকারের মধ্যে চোখে পড়ে একটি মন্দিরের মঠ, এর চূড়ার অংশ। কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল যে মন্দিরটি অনেক পুরনো, কারণ মঠের উপরের অনেক জায়গায় খসে পড়ে গেছে। এরপর আমরা সেই মঠটিকে অনুসরণ করে সামনে এগিয়ে যেতে থাকি, কিন্তু আমাদের টর্চের আলো ক্রমশ কমে আসছিল। কিন্তু একসাথে দুইজনের টর্চের আলো কমে যাওয়া আমার কাছে তখন স্বাভাবিক লাগছিল না। মনের মধ্যে যেন একটি দ্বন্দ্ব চলছিল। আমার মন বলছিল বন্ধুকে খুঁজতে সামনে এগিয়ে যেতে, কিন্তু আমার মস্তিষ্ক বলছিল আর সামনে না এগোতে। চারদিক থেকে নানান রকমের আওয়াজ আসছিল। আমরা বুঝতে পারছিলাম এগুলো কোনো স্বাভাবিক আওয়াজ না। এক এক সময় মনে হচ্ছিল কেউ যেন আমাদের চারদিকে ঘুরছে এবং খুব দ্রুত গতিতে ঘুরছে। আবার কিছুক্ষণের মধ্যে সব নিশ্চুপ। আবার মনে হচ্ছিল কেউ আমাদের হাঁটার সাথে তাল মিলিয়ে আমাদের পেছন পেছন আসছে। আজহার ভাই তখন অনবরত সূরা পড়ে যাচ্ছিলেন আর আমাকে সাহস দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু তিনিও জানতেন যে এই বৃথা চেষ্টা,
কারণ মারাত্মক ভয় তখন আমাদের দুজনকে আক্রমণ করেছিল। আলো আধারের মাঝে আমরা ধীরে ধীরে পৌঁছে যাই সেই মন্দির প্রাঙ্গণে। বুঝতে আমাদের তখন বাকি ছিল না যে এটা কোনো সাধারণ মন্দির নয়। কেন বলছি? জানতে আগ্রহ হচ্ছে তো? বলছি। মন্দিরটি খুব একটা বড় ছিল না, শুধু এর মঠটি ছিল অনেক উঁচু, কিন্তু এর প্রধান ফটকটি ছিল বন্ধ। এর উপর অনেকগুলো তাবিজ ও লাল কাপড়ে আচ্ছাদিত ছিল এবং এর সামনে আড়াআড়ি করে রাখা ছিল একজোড়া ত্রিশূল, আর ফটকের উপর ঝোলানো ছিল একটি মাথা। দেখে মনে হচ্ছিল পাঠা বা এই জাতীয় কিছুর মাথা হবে, কিন্তু সময়ের সাথে চামড়া পচে গিয়ে খুলি বের হয়ে গেছে। এসব দেখে আজাহার ভাই আমাকে বললেন, স্যার আমার কিন্তু এসব স্বাভাবিক লাগছে না। এবং আবার কেউ মেলি কণ্ঠে তখন বলে উঠল, কিরে ওকে মুক্ত করবি না? এবার আমরা খেয়াল করলাম যে আওয়াজটা অন্য কোথাও থেকে না, বরং আসছে সেই বন্ধ মন্দিরের ভেতর থেকে। আমরা আটকে উঠলাম এই ভেবে যে এতদিন থেকে বন্ধ মন্দিরে কেউ কিভাবে বেঁচে থাকতে পারে। এরপরে শুনলাম রবিনের আর্তনাদ সেই মন্দিরের ভেতর থেকে। এসব দেখে আর শুনে আমি কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না। মেরুদণ্ড দিয়ে ভয়ের স্রোত বয়ে যাচ্ছিল অনবরত। সামনে কি হচ্ছে তা দেখার জন্য যেই না একটু পা বাড়াবো, আজহার ভাই আমার হাত খপ করে ধরে বললেন, স্যার এখানে আমাদের সমূহ বিপদ, এখানের এক মুহূর্ত দাঁড়ানো আমাদের উচিত হবে না। বলেই আজহার ভাই আমাকে নিয়ে যেই মাত্র পেছনে ফিরলেন, তখনই আমাদের হাতে থাকা টর্চগুলো দপ করে নিভে গেল। এইভাবে টর্চগুলো দপ করে নিভে যাওয়া মোটেও ভালো লক্ষণ নয়। এতক্ষণ কম আলো থাকলেও চারদিক কিছুটা দেখা যাচ্ছিল, দিক ঠাহর করা যাচ্ছিল অন্তত, কিন্তু এবার পুরোপুরি নিভে গেল টর্চ। ঘুটঘুটে অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিল না। আমরা একে অপরের হাত ধরে সামনে এগোতে শুরু করি। কোত্থেকে দমকা বাতাস ধেয়ে আসলো। আমরা এই তীব্র বাতাসের ধাক্কায় কোনোভাবেই নিজেদের ঠিক সামলে রাখতে পারছিলাম না। এরই মধ্যে আমরা এক গুমট ঘন কালো অন্ধকারের মেঘকে আমাদের সামনে দেখতে পেলাম। এই ঘন কালো মেঘ যেন আশেপাশের কালো অন্ধকারের থেকেও বেশি কালো ছিল। এর কোনো নির্দিষ্ট অংশ বোঝা যাচ্ছিল না, শুধু একটি কালো ছায়ামূর্তি। এসব দেখে আমার হাত পা ঠান্ডা হয়ে আসছিল। আজহার ভাই তার তসবিটা হাতে নিয়ে জোরে জোরে আজান দেওয়া শুরু করলেন। এরপর আচমকা এক ব্যক্তি হাতে একটি ধারালো ছুরি নিয়ে আমাদের উপর আক্রমণ করে বসলেন। ঘন অন্ধকারের মাঝে হালকা ঝলক দেখেছিলাম লোকটির। পরনে ধুতি, বয়স 90 কি 92 এর কম হবে না, তবুও গায়ে প্রচন্ড শক্তি। আমরা দুজন তার সাথে পেরে উঠছিলাম না। তার গায়ে অসংখ্য কাটা দাগ ছিল, আর গলায় কিছু মালা, কপালে সাদা ছাই ভস্য। সে অনবরত একটি কথা বলে যাচ্ছিল, মুক্ত কর, মুক্ত কর, মুক্ত কর আমার মেয়েকে, আমার মেয়েকে মুক্ত কর। সে বারবার আমাদের ওই দরজা খুলতে বলছিল, আর সেই দরজার ভেতর থেকেও তখন রাগান্বিত গঙ্গারের আওয়াজ আসতে শুরু করলো। মনে হচ্ছিল কেউ যেন রাগে গজগজ করছে। এরপর মন্দিরের ভেতর থেকে ভেসে এলো এক কান ফাটানো আর্তচিৎকার। মনে হচ্ছিল যেন এখনই আমাদের কানের পর্দা ফেটে রক্ত বের হয়ে যাবে, এমন জোরালো ছিল সেই আওয়াজ। আজহার ভাই বারবার বলছে, ইয়া আল্লাহ, আর সহ্য করা যায় না। এসবের মধ্যে আমরা একটু অন্যমনস্ক হতেই সেই বৃদ্ধ লোকটি হাতে থাকা সেই তীক্ষ্ণ ছুরিটা আজহার ভাইয়ের বুকে বসিয়ে দিলেন। ফিনকি দিয়ে তার বুক থেকে রক্ত পড়ছিল। আজহার ভাই আল্লাহর নাম নিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন। বুক থেকে তখনও গলগল করে রক্ত বের হচ্ছে তার। আমি তখন ভয় আর শোকে চিৎকার করে উঠলাম, আর সেই লোকটি বিকট শব্দে অদ্ভুত এক হাসি হাসতে লাগলো। এসব আর সহ্য করতে না পেরে আমি নিজেও জ্ঞান হারালাম। এরপর চোখ খুলতেই আমি দেখলাম আমি মন্দিরের এক কোনায় পড়ে আছি, আর সেই লোকটি মন্দিরের সিঁড়িতে বসে অনবরত কিছু মন্ত্র পড়ছে, আর আজহার ভাইকে উদ্দেশ্য করে সাদা ছাই সদৃশ কিছু তার শরীরের উপর ছিটিয়ে দিচ্ছে। আমার পাশেই পড়েছিল আজহার ভাইয়ের নিথর দেহ। তখনও তার বুক থেকে চিরচির করে রক্ত বের হচ্ছিল। তীব্র কষ্ট আর যন্ত্রণায় বলে উঠলাম, হায় ঈশ্বর, কি দোষ ছিল এই সহস্র লোকটির? কেন তাকে এভাবে মরতে হলো? আমার কথা শেষ হওয়ার আগে আমি দেখতে পেলাম আজহার ভাইয়ের শরীর হঠাৎ করে কেমন যেন নড়ে উঠল। পরক্ষণে উনি উঠে মাটিতে বসে পড়লেন। এই দৃশ্য দেখে আমি রীতিমতো স্তম্ভিত হয়ে গেলাম। আর দেখলাম আজহার ভাই পাশে
পড়ে থাকা ছুরিটি তুলে নিয়ে নিজের হাতেই আঘাত করতে শুরু করলেন। ওনাকে দেখে আমার মোটেই স্বাভাবিক লাগছিল না। ওনার চোখ মুখে আলাদা রকমের এক রাগ লক্ষ্য করলাম আমি। চোখ যেন আগুনের মতো জ্বলছিল, শরীর থেকে এক উটকো গন্ধ আসছিল। এরপর সেই বৃদ্ধ লোকটি আজহার ভাইকে তার দিকে আহ্বান করতে থাকে, আর আজহার ভাই তখন উঠে তার দিকে যায়। এদিকে আমিও নড়তে পারছিলাম না। আমার শরীর মনে হচ্ছিল অসাড় হয়ে গেছে, পুরো প্যারালাইজড। আমি হাতে পায়ে কোনো জোর পাচ্ছিলাম না। আজহার ভাইকে যে আমি আটকাবো তার কোনো শক্তি আমার মধ্যে কাজ করছিল না। কিন্তু যা হচ্ছিল সব তাকিয়ে তাকিয়ে দেখছিলাম, আর বারবার সৃষ্টিকর্তাকে ডাকছিলাম সবকিছু ঠিক করে দেওয়ার জন্য। এরপর দেখলাম আজহার ভাই লোকটির কাছ থেকে কিছু একটা নিয়ে সেই বন্ধ দরজার দিকে এগিয়ে যাচ্ছে। আমি চেষ্টা করছিলাম তাকে বলতে যে যাবেন না ভাই, যাবেন না, দয়া করে দরজা খুলবেন না, কিন্তু আমার মুখ কাজ করছিল না। আর আজহার ভাইও সেই দরজার দিকে গিয়ে ত্রিশূল জোড়া সরালেন, আর সাথে সাথে শুরু হলো ভয়ানক ঝড় আর বৃষ্টি। বৃষ্টি পড়ার শব্দ এতই তীব্র ছিল যে মনে হচ্ছিল আমার কানের কাছে কেউ পটকা ফাটাচ্ছে। এই বৃষ্টির শব্দের মাঝে আমি শুনছিলাম সেই বন্ধ মন্দির থেকে অনবরত হাসির আওয়াজ আসছে। সেই মেয়েলি কণ্ঠে কেউ বলছে, আজ আমি মুক্ত হব, কেউ বাঁচবে না, কেউ না, সবাইকে মারব, এই ভদ্রপুর আবার শ্মশান হবে, সবার কাছ থেকে প্রতিশোধ নেব আমি, এই বলে সে হেসেই চলছিল। আর এদিকে আজহার ভাই জানোয়ারের মতো মুখ দিয়ে তালা কামড়ে খোলার চেষ্টা করছিলেন। এক পর্যায়ে তিনি সেই তালা খুলতে সক্ষম হন আর দরজা খুলে দেন। এরপর সেই দরজা দিয়ে অসংখ্য পোকামাকড়ের সাথে এক কালো অবয়ব বের হয়ে আসে। সে ছিল এক তীব্র ভয়ানক দৃশ্য। আমি দেখলাম সেই দরজা দিয়ে বের হয়ে আসলো এক 4 পেয়ে অবয়ব, মানুষ আকৃতির, কিন্তু তার পাগুলো পেছনের দিকে মোড়ানো আর ভাঁজ করা, হাতগুলো একই রকম। 4 হাত পা দিয়ে সে বের হয়ে আসলো সেই মন্দির থেকে, কোনো 4 পেয়ে জানোয়ারের মতো। কি ভয়ানক আর বিদঘুটে তার মুখ, কেউ যেন ইট দিয়ে থেতলে দিয়েছে। শরীরে নেই কোনো কাপড়, হাত ও সারা শরীর থেকে পচা মাংস খসে পড়ছে। তাকে দেখে সেই বৃদ্ধটি পরম উচ্ছ্বাসে ফেটে পড়ল। সে বলতে লাগলো, এসেছিস মা আমার, এসেছিস তুই, কত যুগ কত বছর পর আজ তুই মুক্ত হলি। এই বলে সে ওই অবয়বটির মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এর কিছুক্ষণ পর আজহার ভাই সম্বিত ফিরে পেলেন, আর এসব দেখে চিৎকার দিতেই সেই পিশাচটি তার উপর ঝাঁপিয়ে পড়ল আর ধারালো দাঁত দিয়ে তার গলায় কামড় বসিয়ে দিল, আর এক টানে গলাটা তার শরীর থেকে আলাদা করে ফেললো। এরপর সে তার মাথা মুখে নিয়ে চিবোতে শুরু করলো। আমার চোখের সামনে এসব দেখে মনে হচ্ছিল আমি যেন স্বপ্ন দেখছি, অথবা আমি নরকে চলে এসেছি। মনে মনে একটা কথাই বলছিলাম তখন, হে ঈশ্বর, আমাকে এসব দেখানোর আগে কেন তুমি আমায় মেরে ফেললে না। এরপর সেই নারীরূপী পিশাচিনী আমার দিকে ঘুরে তাকালো আর 4 হাতে পায়ে ভর দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে শুরু করলো আমার দিকে। আমি তখন ভাবছিলাম যে আমারও সময় হয়তো শেষ হয়ে এসেছে। একে একে সব আপনজনদের চেহারা চোখের সামনে ভেসে আসতে শুরু করলো। মনে মনে ভাবছিলাম হয়তো তাদের আর কাউকে আর কখনোই দেখতে পাবো না, এই জনমানবহীন মন্দিরেই আমার জীবন শেষ হবে। এরপরেই সেই পিশাচিনী আমার উপর ঝাঁপিয়ে পড়ল আর তার ধারালো নখ আমার উরুতে ঢুকিয়ে দিল। আমি যন্ত্রণায় আত্মচিৎকার করে উঠলাম আর জোরে জোরে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলাম। এরপরে চারদিক থেকে ভেসে আসতে লাগলো অসংখ্য মানুষের আওয়াজ। আমিও তখন যেন শরীরে একটু জোর ফিরে পেলাম। আমি দেখলাম চারদিক থেকে অনেক মানুষ হাতে টর্চ আর লাঠি নিয়ে এই বৃষ্টির মধ্যেও আমার দিকে এগিয়ে আসছে। তাদের আসার আওয়াজ পেয়ে সেই অবয়ব মাকড়সার মতো লাফিয়ে লাফিয়ে গাছের আড়ালে মিলিয়ে গেল, আর সেই বৃদ্ধ লোকটিও মানুষের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে অন্ধকারে মিলিয়ে গেল। আর যেতে যেতে সে বলছিল, আমার কাজ শেষ, আর কেউ বাঁচবে না, কারোর মাফ নেই, আর আমার মেয়ে সবাইকে মারবে। কয়েকজন লোক তখন তার পিছু ধাওয়া করতে করতে এগিয়ে গেল, আর বাকিরা আমার দিকে এগিয়ে আসলো। মন্দিরের দরজা খোলা দেখে তারা আতঙ্কে ভয় চিৎকার করতে শুরু করলো। তারা জোরে জোরে সৃষ্টিকর্তাকে ডাকছিল আর বলছিল, এ কি করলে ঈশ্বর, কেন করলে? আবার সেই ভয়, আবার সে কেন ফিরে এলো? যে কালো অধ্যায়কে আজকে থেকে ৭৮ বছর আগে বন্দী করা হয়েছিল, সে কেন আবার ফিরে এলো?
কেন আসলো আবার সেই মৃত্যুর খেলা খেলতে? রক্ষা করো ভগবান, আমাদের রক্ষা করো। এরপর লোকজন আমাকে দেখে ক্ষেপে উঠল। তারা রাগে আমার দিকে এগিয়ে এলো। একজন তার হাতে থাকা লাঠিটা দিয়ে আমার মাথায় সজোরে আঘাত করলো, আর সাথে সাথে আমি জ্ঞান হারালাম। পরদিন যখন আমার চোখ খুললাম, আমি মাথার উপর ঝলমলে রোদ দেখতে পেলাম, আর আমার চারদিকে দাঁড়িয়ে আছে অনেক লোক। তারা আমার পায়ে সেই ক্ষতস্থানে ব্যান্ডেজ করে দিয়েছে, সাথে ওষুধ খাইয়ে দিয়েছে। আমার পাশেই রবিনকেও শুয়ে থাকতে দেখলাম, সাথে আমার দলের লোকজনদেরকেও দেখতে পেলাম। আমি উঠে বসতেই দেখলাম আমার সামনে কিছু লোক বসে আছেন, আর তাদের মাঝে গালে হাত দিয়ে বসে আছেন একজন। ওখানে তেলেগু ভাষায় কিছু কথা হয়েছিল। পাশ থেকে একজন উঠে বলল উনি নাকি গ্রামের পঞ্চায়েত প্রধান। আমি তার সাথে কথা বলতে গেলে উনি আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে বললেন, কেন করলেন এই কাজ? কি ক্ষতি করেছিলাম আমরা আপনাদের? এই গ্রামের সকল মানুষকে আপনি আজকে ভয়ঙ্কর বিপদের মধ্যে ঠেলে দিয়েছেন। সকলে আজকে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছে। ভিড়ের মাঝে থেকে কেউ কেউ তখন বলে উঠলেন, মারো ওকে, মারো। যে আমাদের মরণকূপ খুলে দিয়েছে তারও বেঁচে থাকার অধিকার নেই। আমি সবাইকে শান্ত করার চেষ্টা করে বললাম, দেখুন আমিও আপনাদের মতোই মানুষ, জেনে বুঝে অন্যের ক্ষতি হবে এমন ভুল আমি কোনোদিন করব না। আমার কথা শুনে পঞ্চায়েত প্রধান বললেন, তাহলে কেন খুললেন সেই দরজা? কি অন্যায় করেছিলাম আমরা? কিছুক্ষণ চুপ থেকে তিনি আবার আমাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, আপনি জানেন কি করেছেন? আপনি ৭৮ বছরের পুরনো অভিশাপ আজ আপনার হাত ধরে ফিরে এসেছে। আবার এই ভদ্রপুর গ্রামের উপর সেই মৃত্যুর কালো ছায়া নেমে এসেছে। তার মুখ থেকে ভদ্রপুর নামটি শুনে আমার গতকাল রাতের সেই পিশাচের মুখ থেকে শোনা নামটির কথা মনে পড়ে গেল। সেও তো একই নাম বলেছিল। এরপর আমি মোড়লকে সব ঘটনা খুলে বলতে উনি আমাকে রাগান্বিত স্বরে বললেন, যা অঘটন ঘটানোর আপনারা ঘটিয়ে ফেলেছেন, আর কিছু শুনে কাজ নেই আপনার। আমাদের এখন সামনে থেকে ধেয়ে আসা এই বিপদ থেকে বাঁচার পথ খুঁজতে হবে। আপনারা চলে যান, আর এক মুহূর্ত এখানে আপনারা থাকবেন না, চলে যান। তার কথা শুনে আর ওখানে দাঁড়াইনি, চলে আসি ওখান থেকে। কি ভাবছেন ঘটনা শেষ? আমি ওই জায়গা থেকে চলে আসি। হ্যাঁ, চলে আসি সেই বাসা থেকে, কিন্তু গ্রাম থেকে নয়, কারণ আমার জন্যই আজকে তাদের এই অবস্থা। তারা সকলেই বিপদের মধ্যে। আমি কোনোভাবে পারি না তাদের এইভাবে ছেড়ে চলে যেতে। সমস্যা যখন আমার হাত ধরে এসেছে, সমাধান আমি করার চেষ্টা করব, কিন্তু কিভাবে করব? কিন্তু কে এই নারীরূপী পিশাচিনী? কি বা তার রহস্য? আর কিভাবেই বা তাকে বন্দি করেছিল? কি জানতে আগ্রহ হচ্ছে তো? কিন্তু অনেকটা লিখে ফেলেছি, আরেকটি পর্বে না হয় সেটি লিখব, একটু অপেক্ষা করুন। প্রিয় লিসেনার্স, এটা কিন্তু আমাদের এই ঘটনার একটি পার্ট। যিনি তনয় তিনি পাঠিয়েছেন, আসলে দীর্ঘ একটি ঘটনা উনি লিখেছেন। লেখাপড়ার ভেতর দিয়ে সময় করে এতটুকু জিনিস উনি লিখেছেন। আসলেই আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। প্রিয় লিসেনার্স, আপনারা ধৈর্য ধরে শুনেছেন, তনয়ের কাছে কৃতজ্ঞ। প্রিয় লিসেনার্স, আসলেই আমি ঘটনাটি পড়তে পড়তে ঘটনার মধ্যে চলে গিয়েছিলাম যে আসলে এটি কি হয়েছিল। প্রিয় লিসেনার্স, আমরা হিন্দি সিনেমাগুলোতে কিন্তু এরকমটা দেখতে পাই, যেটা হয় যে কোনো একটি পিশাচ বা পিশাচিনীকে কোনো একটি জায়গায় বন্দি করে রাখা হয়, পরবর্তীতে সেটি মুক্তি পেয়ে যায় এবং মুক্তি পাওয়ার পর বিভিন্ন সমস্যার সৃষ্টি করে। এরকম বাস্তব ঘটনা কিন্তু অসংখ্য জায়গায় আছে। এক একটা সমাজে এক এক ধরনের পদ্ধতি চালু আছে, এক এক ধরনের রিচুয়াল চালু আছে। তারা সেই ধরনের রিচুয়াল করে এই ধরনের দুষ্টু পিশাচগুলোকে বা পিশাচিনীগুলোকে বন্দি করে। হিন্দু ধর্ম মতে এগুলোকে আত্মা বলা হয়। আমরা মুসলিম যারা, আমরা বিশ্বাস করি মৃত্যুর পরে আত্মা ফেরত আসে না, কারণ তারা বারজাখের জীবনে থাকে, যেখান থেকে কেউ ফিরে আসতে পারে না। কারিন জিনরা বা অন্য দুষ্টু জিনেরা অনেক সময় মানুষের রূপ ধরে বা মৃত মানুষের রূপ ধরে জীবিত মানুষদেরকে ভয় দেখাতে থাকে। কিন্তু এমন অনেক দুষ্টু প্রকৃতির জিনেরা রয়েছে যারা বিভিন্ন গ্রামে সমাজে অশান্তি সৃষ্টি করে। তখন যারা এইসব বিষয়ে সিদ্ধ পুরুষ রয়েছেন তারা এদেরকে বন্দী করেন। অতল পানির বিভীষিকা যে ঘটনাটি আপনাদের মনে আছে, যে
ভয়ঙ্কর এক পিশাচকে কিভাবে বন্দী করা হয়েছিল, যে পিশাচটি পরবর্তীতে আবার মুক্তি পেয়েছিল এবং মুক্তি পাওয়ার পর কিভাবে সে বিভিন্ন মানুষকে পানির নিচে নিয়ে গিয়ে হত্যা করত। তো এই ধরনের ঘটনা কিন্তু আমরা হঠাৎ করে শুনলে মনে হতে পারে এটি কোনো সিনেমার গল্প, আসলে কিন্তু না। সত্য ঘটনা অবলম্বনে সিনেমার গল্পগুলোকে অতিমাত্রায় সিনেম্যাটিক করা হয়। সেগুলো অবশ্য বাস্তবের সাথে অতটা মিল নেই, বাস্তবে এতটা সিনেম্যাটিক হয় না, কিন্তু আমরা সিনেমা দেখে এতটুকু বুঝতে পারি। এবং আমরা যেহেতু ঘটনাগুলো শুনি বিভিন্ন সময় বা কালেক্ট করি, এই ধরনের সত্যি ঘটনা আসলেই হয়, যেটার অবলম্বনে বিভিন্ন মুভিগুলো তৈরি হয়। আমাদের কিন্তু অসংখ্য ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো নিয়ে কিন্তু বিভিন্ন শর্ট ফিল্ম, টেলিফিল্ম, মুভিও করা যেতে পারে, যেগুলো সত্য ঘটনা। সেগুলোর পদ্ধতি ভিন্ন, সেগুলো ভিন্নভাবে লিখতে হয়, সেগুলোর চিত্রনাট্য দিতে হয়, অনেক কাজ আছে সেগুলোর। তো যারা এগুলো করেন তারা বুঝতে পারবেন। কিন্তু আমরা সত্য ভয়ের ঘটনাগুলো কালেক্ট করার চেষ্টা করি এবং আমরা বিশ্বাস করি আপনার সত্য ঘটনা আমাদেরকে পাঠান। প্রিয় লিসেনার্স, আমি আপনাদের তরফ থেকেও তনয় ভাইকে অনুরোধ করব উনি দ্রুত যেন এই ঘটনার দ্বিতীয় পার্ট আমাদেরকে পাঠান, এবং সেটিও আমরা হরর নাইট এপিসোডের কোনো একটি পর্বে আপনাদের সামনে উপস্থাপন করব। প্রিয় লিসেনার্স, আপনাদের মনের আগ্রহ পরিপূর্ণ না করে আজকে এই এপিসোডটি শেষ করতে হচ্ছে। আমারও মনের মধ্যে আগ্রহ রয়ে গেল কিভাবে এই সমস্যা দূরীভূত হয়েছিল, কেনই বা এই সমস্যার সৃষ্টি হয়েছিল। সব কিছু আমরা আরেকটি পর্বে ইনশাল্লাহ জানব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রিয় লিসেনার্স, আবারও বলছি, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ, জাযাকাল্লাহু খাইরান। আর আপনারা যারা ঘটনা পাঠাতে চান তারা লিখে অথবা রেকর্ড করে যে কোনোভাবে ঘটনা পাঠাতে পারবেন afnanthehorrorworld@gmail.com এই ইমেল অ্যাড্রেসে। ইমেল অ্যাড্রেসের স্পেলিংটা আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে স্পেলিংটা চেক করে নিতে পারবেন। আর আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের লিঙ্ক দুটো কিন্তু আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা আমাদের পরিবারের সদস্য হতে ভুলবেন না। আপনারা আপনাদের মূল্যবান মতামতগুলো পোস্ট করে বা কমেন্ট করে জানাতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমরা আপনাদের কমেন্টগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ইউটিউবের কমেন্টগুলো যেহেতু অসংখ্য হয়ে থাকে, এগুলো রিপ্লাই দেওয়াটা একটু টাফ হয়, তারপরও চেষ্টা করছি প্রায় সবার রিপ্লাইগুলো দেওয়ার জন্য। তবে প্রতিনিয়ত এত কমেন্ট আসে যে এত কমেন্টগুলোর রিপ্লাই দিতে দিতে দিন পার হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, তারপরও কমেন্ট শেষ হয় না। এই জন্য অনেকেই রিপ্লাই না পেয়ে মন খারাপ করেন। তো মন খারাপ করবেন না, আমরা প্রতিনিয়ত কমেন্টগুলো পড়ি। ইনশাল্লাহ অনেক কমেন্ট জমে গেছে, বেশ কিছুদিন রিপ্লাই দিতে পারিনি, এই জন্য আমরা চেষ্টা করছি সেগুলো রিপ্লাই দেওয়ার জন্য। প্রিয় লিসেনার্স, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পরিবারের প্রত্যেকের জন্য দোয়া রইল। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, আফনান দ্য হরর ওয়ার্ল্ডের সাথে রাখুন। আসসালামু আলাইকুম। প্রিয় লিসেনার্স, হরর নাইট এপিসোডে